নমস্কার প্রত্যেক অভিভাবককে এবং আমার ছাত্র বন্ধুবান্ধবদের শুভ বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা থাকলো। আমরা এমন একটা টাইমের মধ্যে আছি যে টাইমটা চতুর্দিকে মানে গোটা ওয়ার্ল্ড একটা লকডাউনের মধ্যে আছে। তার মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা তারাও সেই ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে এবং এই সময় একটা পড়াশোনার বিষয়ের উপরে আমাদের এই কর্তৃপক্ষরা একটা রেখেছেন। সেটাকে আমরা যাতে সবাই মিলে আমরা এই পড়াশোনাটাকে একটু চালিয়ে যেতে পারি এর মধ্যেও সেই কারণে আমরা এই অনুষ্ঠানটা করছি। এবং আজকের আমি আশুতোষ বিশ্বাস লাইফ সায়েন্সের উপরে তোমাদেরকে জীবনের বহমানতার উপয়োগ কোষ বিভাজন ও কোষচক্র সম্পর্কে আমি জানাবো। তো যাই হোক, এখন তোমরা নিশ্চয়ই ক্লাসে ইতিমধ্যে পড়েছো যে কোষ বিভাজনের ক্রোমোজোম সম্পর্কে তোমরা নিশ্চয়ই কিছুটা অবগত হয়েছ। সেই অবগত হয়েছে যেহেতু সেটাকে ধরে নিয়েই আমি আজকে ক্লাসটা শুরু করছি। দেখো যে প্রথম হচ্ছে কোষ বিভাজন, এটা কি, এটা আমাদের আগে একটু জানতে হবে। কি কোষ বিভাজন? না দেখো, আমরা পারিপার্শ্বিকভাবে হোক বা আমাদের যেটা দেখছি যে ছোট থেকে বড় হয়ে যাচ্ছি, আমরা গাছরা ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, তারপরে কোথাও কেটে গেলে সেটা ক্ষতটা নিরাময় হয়ে যাচ্ছে, আবার অনেক উদ্ভিদ বংশবিস্তার করে বড় হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এইগুলো যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই কোষ বিভাজন কাজ করছে। এখন এই কোষ বিভাজন বইয়ের মতো করে না বুঝে আমি যদি আমাদের মতো করে বুঝি তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হয় এবং তারপরে আমরা সেই সংখ্যাটা মুখস্থ করে নিতে পারি। সেই হিসেবে আমি বলছি যে আমাদের এই কোষ বিভাজনের সংজ্ঞাটা কি। যদি বলা হয় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে বলছি আমরা কোষ বিভাজন। এই কোষ বিভাজন আমাদের কেন আমরা এই কোষ বিভাজন বলা হয়। এখন এই কোষ বিভাজন সম্পর্কে প্রথম বিজ্ঞানী ফ্লেমিং 1880 সালে তিনি পর্যবেক্ষণ করেছিলেন স্যালামান্ডার বলে এক ধরনের প্রাণীর উপরে। স্যালামান্ডার প্রথম কত সালে? 1880 খ্রিস্টাব্দে বলতে পারো। তিনি কিন্তু প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যে এদের মধ্যে কোষ বিভাজন হচ্ছে এবং সেখান থেকে আমরা অবগত হই। এখন এই কোষ বিভাজন আমাদের পড়ার যেরকম গুরুত্ব আছে, আমাদের জানারও গুরুত্ব আছে, কিন্তু তাহলে কি গুরুত্ব আছে এই কোষ বিভাজনের উপরে আমাদের? সেই গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে যে একটু আগে আমি যেটা বললাম তোমাদেরকে যে ক্ষয়পূরণ, ছোট থেকে বড় হওয়া, বংশ বিস্তার করা, এই সমস্ত কারণে কোষ বিভাজনে আমাদের দরকার আছে। এখন এই কোষ বিভাজন যদি আমাদের দেহে হতে যায় তাহলে নিশ্চয়ই কেউ না কেউ একটা উদ্দীপনা দেবে, তাহলে কে উদ্দীপনা জাগাচ্ছে? এই উদ্দীপনা জাগাচ্ছে সেটা হচ্ছে এক ধরনের উৎসেচক প্রাণীদের ক্ষেত্রে লিম্ফোকাইনস। কি বললাম? লিম্ফোকাইনস। এই লিম্ফোকাইনস এই কিন্তু ফার্স্ট উদ্দীপনা যোগায় কোষ বিভাজন ঘটার জন্য। এটা আমি বললাম কার ক্ষেত্রে বললাম? প্রাণীর ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে কারা? তোমরা নিজেরাই জানো, এর আগের অধ্যায়ে তোমরা বলেছো যে অক্সিন, মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের, অক্সিন, সাইটোকাইনিন এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে উদ্দীপনা যোগায় সেই যে উৎসেচক তার নাম হচ্ছে লিম্ফোকাইনস প্রাণীদের ক্ষেত্রে, আর উদ্ভিদের ক্ষেত্রে অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন, এরা কিন্তু আমাদের উদ্দীপনা যোগায়। এখন আসা যাক, তাহলে আমরা এইটুকু থেকে কি জানলাম? যে কিভাবে উৎপত্তি হয়েছে, কার দেহে আমরা দেখেছি, কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেছেন,
এবং কে উদ্দীপনার জায়গা, এইগুলো সম্পর্কে আমরা জানলাম। এইবার ভাবতে হবে এই কোষ বিভাজন কিন্তু আমাদের এই কোষ বিভাজন কিন্তু 3 প্রকারে আমরা দেখতে পাই। আমরা পর্যবেক্ষণ করেছি কত প্রকারে? 3 প্রকারে। কি কি? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রকার। প্রথমে আছে অ্যামাইটোসিস। পরে আছে মাইটোসিস। তিনে আছে মিওসিস। এখন এই যে নামগুলো বলছি আমাদের কাছে কিন্তু একটু কঠিন ব্যাপার। কঠিন কেন? কারণ এই নামগুলো আমরা সবে শুনছি। অতএব এই নামগুলো আমাদেরকে মনে রাখতে গেলে আমাদের একটু বেশি করে পড়তে হবে, একটু মন দিয়ে শুনতে হবে, পড়তে হবে। তাহলে কটা? 3টে ভাগ: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই 3 প্রকার। এই 3 প্রকার প্রথম আমি একটা করে বলবো। অ্যামাইটোসিস সম্পর্কে বলবো, মাইটোসিস সম্পর্কে বলবো এবং মিওসিস সম্পর্কে বলবো। তাহলে এবার দেখো, প্রথম আছে কি? অ্যামাইটোসিস। প্রথম আছে কি বলা হলো? অ্যামাইটোসিস। তাহলে এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কি আমাদের আগে জানতে হবে। এটা হচ্ছে কিছু অনুন্নত জীব দেওয়া আছে, তারা সরাসরি নিউক্লিয়াস বিভাজন ঘটে, অর্থাৎ তাদের দেহ সরাসরি কি হয়? ভেঙে যায়। ভেঙে গিয়ে দুটো অপত্যক সৃষ্টি করে। এইরকম একটা প্রক্রিয়াকে আমরা বলবো অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস অ্যাকচুয়ালি কোথায় ঘটে, কোথায় হয় সেটা আমি বলতে চাইছি এই কারণেই, কারণ যেহেতু অ্যামাইটোসিস আমি ছবিটা দেখালাম কোথায় হয়, অনুন্নত জীবদের, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্যারামেসিয়াম, এদের দেহের মধ্যে কিন্তু এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখা যায়। ছত্রাক বলতে একটা তোমরা নিশ্চয়ই জানো, অনেক ছত্রাকের কথা মনে পড়বে। তার মধ্যে আমি একটা ছত্রাক উদাহরণ দিয়ে দিলাম, কারা। এটা এক ধরনের ছত্রাক। কারা বলতে ছত্রাক না, এটা হচ্ছে শৈবাল, ভুল বলছি, এটা শৈবাল। এদের দেহের মধ্যে কিন্তু এইরকম অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখা দেবে। তাহলে এই অ্যামাইটোসিস প্রক্রিয়া আমাদের গুরুত্ব কি? নিশ্চয়ই আমি একটু আগে যেরকম বলছিলাম কোষ বিভাজনের যা গুরুত্ব, ঠিক সেম এরও তাই গুরুত্বগুলো দাঁড়াবে। এখন এইরকম কোষ বিভাজনকে আমরা বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বিভাজন বললাম? এই অ্যামাইটোসিসের আরেকটা নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হচ্ছে না? এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটি যেহেতু তার দেহ সরাসরি বিভাজিত হয়ে যাচ্ছে নিউক্লিয়াসটা, সেই কারণে আমরা বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং এর ক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা একটু আগে আমি যখন দেখাচ্ছিলাম, এটা যখন দুটো ভাগ হলো, দেখো এর মধ্যে কিন্তু কেউ ছোট আবার কেউ বড়। এই দুটোর মধ্যে দুটো যে হচ্ছে 1, 2, কেউ ছোট আবার কেউ বড়। তাহলে এই যে নিউক্লিয়াসটা, এর কিন্তু সমবিভাজন ঘটেনি, অর্থাৎ সরাসরি বিভাজিত হয়ে গেছে বলে, এর কোনো প্রসেস মেনটেন না করে সরাসরি বিভাজিত হয়ে গেছে বলে, তাই একে আমরা বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে এর গুরুত্ব কাকে বলে, কিভাবে ভেঙে গেল, কিভাবে অপত্যক সৃষ্টি করলো, সে সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে মাইটোসিস। মাইটোসিস দুয়ে ছিল, মাইটোসিস। এটা হচ্ছে দ্বিতীয় একটা পদ্ধতি। এখন এই পদ্ধতিতে বেশিরভাগ হচ্ছে উন্নত উদ্ভিদ এবং প্রাণীদেহ কাজ করতে পারে বা কোষ বিভাজন ঘটে তাদের দেহে। তা এখন এই মাইটোসিসটা কি?
এই মাইটোসিসটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সেই দেহকোষের নিউক্লিয়াসটা একবার মাত্র বিভাজিত হয়ে সমগুণসম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট এবং সমান সংখ্যা ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। সেই রকম একটা প্রক্রিয়াকে আমরা বলবো মাইটোসিস। তাহলে এই মাইটোসিস প্রক্রিয়াটা আমি অনেকগুলো কথা বললাম। প্রথম কথা বললাম যে সম আকৃতিতে হবে, একবার নিউক্লিয়াস ব্যবহৃত হবে, সম আকৃতি হবে, সম গুণসম্পন্ন হবে, আবার বলেছি সমান সংখ্যা ক্রোমোজোম বিশিষ্ট হবে। আমরা নিশ্চয়ই একটু জানি যে আমাদের দেহকোষগুলো সাধারণত কি হয়, ডিপ্লয়েড হয়। তাহলে ডিপ্লয়েড যদি হয় তাহলে সেটাকে আমরা জানি 2n, এটা আমরা জানি ডিপ্লয়েড কোষ। এই ডিপ্লয়েড কোষ অর্থাৎ এই দেহকোষ ভেঙে গিয়ে মাইটোসিস প্রক্রিয়া ভেঙে গিয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। তাদের দেহের মধ্যেও কিন্তু 2n ক্রোমোজোম সংখ্যা থাকবে। অর্থাৎ আমি এইটাই একটু আগে বলছিলাম তোমাদেরকে যে তার দেহকোষে যা ক্রোমোজোম থাকবে অপত্য কোষে সেই রকম ক্রোমোজোম সংখ্যা থাকবে, একই রকম দেখতে হবে, একই গুণ সম্পন্ন হবে। এবং এই যে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো, এই দুটো অপত্য কোষ কিন্তু দেখো তাদের ক্রোমোজোম সংখ্যা সমান। অর্থাৎ এইরকম যদি কোষ বিভাজন ঘটে থাকে সেটাকে আমরা বলবো মাইটোসিস। তাহলে এই মাইটোসিস প্রক্রিয়ায় দেহ মাতৃকোষ থেকেই হয়। কোথা থেকে হয়? দেহ মাতৃকোষ। তা দেহ মাতৃকোষ কারা কারা আছে যদি আমরা সেটা জানি, যেমন মূল, কাণ্ড, পাতা উভয়ের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে তার দেহ যত অংশ আছে অর্থাৎ সেই সমস্ত অংশগুলোই কিন্তু সবই দেহকোষের মধ্যে পড়ে। তাহলে আবার একবার বলি আমি, এই মাইটোসিস প্রক্রিয়া কিন্তু কোথায় হয়? দেহকোষে হয়। দেহকোষের মধ্যে হয় কিভাবে? নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমগুণ সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি করে। এইরকম হয় বলে, সমান সংখ্যক হয় বলে একে বলা হয় সদৃশ্য বিভাজন। কি বলা হয়? সদৃশ্য বিভাজন। সদৃশ্য বিভাজন কেন? এই যে দেহকোষ আর অপত্য কোষ, এই দেহকোষ আর অপত্য কোষ দেখো ক্রোমোজোম সংখ্যা একই সেট। অর্থাৎ এর যদি 10টা ক্রোমোজোম হয়, এই যদি 10টা ক্রোমোজোম হয়, এই দুজনের হলো 10টা করে ক্রোমোজোম। তাহলে এই মাইটোসিসের আমরা জানলাম যে কাকে বলে, কিভাবে ঘটে এবং একে সদৃশ্য বিভাজন বলা হয় কেন। আর একটা যেটা সেটা হচ্ছে গুরুত্ব, কি করে এ আমাদের দেহে বা উদ্ভিদে কি করে। এ অনেকগুলো কাজ আছে বা গুরুত্ব আছে। সেগুলো হচ্ছে ক্ষয়পূরণ করা, বৃদ্ধি ঘটানো, ভ্রূণের পরিস্ফুটন ঘটানো, ক্ষতস্থান নিরাময় করা, এই সমস্ত কাজগুলো কিন্তু এই মাইটোসিস করে বা এই মাইটোসিস কোষ বিভাজন দ্বারা ঘটে থাকে। তাহলে এইবার আমরা এটা সম্পর্কে জানলাম, মাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে। এবার আমরা জানবো মিওসিস প্রক্রিয়া সম্পর্কে, অর্থাৎ তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। যে তৃতীয় পদ্ধতিটা কি তোমরা নিশ্চয়ই একটু আগে শুনেছো, সেটার নাম হচ্ছে কি? মিওসিস। মিওসিস বা মায়োসিস। মিওসিস। এই মিওসিস প্রক্রিয়া সম্পর্কে আমাদের এই 10-এর সিলেবাসে কিন্তু ততটা নেই, তবু আমাদের জানতে হবে, যেহেতু আমরা একটা জিনিস নিয়ে তো বসে থাকবো না। সেই কারণে মিওসিস সম্পর্কে যেটুকু বলা আছে তোমাদের সিলেবাস অনুসারে সেটুকুই বলবো, এবং তার থেকেও একটু বেশি বলবো তোমাদের সুবিধার্থে, তোমাদের কাজে আসতে, বা তোমাদের যে শর্ট প্রশ্ন বা লং প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা অ্যান্সারগুলো দিতে পারবে। সেটা কি দাঁড়ালো? না মিওসিসটা কি? না মিওসিসটা হচ্ছে, আমরা আগের বার মাইটোসিস বলেছিলাম নিউক্লিয়াসটা কিন্তু একবার বিভাজিত হবে, সেটা কার? দেহকোষের কথা বলেছিলাম। এবার বলছি না, এবার হচ্ছে জনন মাতৃকোষে। কি বললাম? জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ এইরকম প্রক্রিয়াটা কিন্তু জনন মাতৃকোষেই ঘটবে। অর্থাৎ তারা কারা হতে পারে? ধরো প্রাণীদের শুক্রাণু,
তৈরি হওয়ার সময়, ডিম্বাণু তৈরি হওয়ার সময়, রেণু উদ্ভিদের ক্ষেত্রে রেণু তৈরি হওয়ার সময়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জনন মাতৃকোষে কিন্তু একমাত্র মিয়োসিস ঘটবে। তাহলে এই মিয়োসিসটা কিভাবে বলা হয়? কিভাবে না, এটা এমন একটি প্রক্রিয়া, এর নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হয়ে প্রথমবারে হচ্ছে সদৃশ্য বিভাজন, প্রথমবার হচ্ছে হ্রাস বিভাজন, এবং দ্বিতীয়বার যখন নিউক্লিয়াস বিভাজিত হবে সেটা হচ্ছে সম বিভাজন ঘটবে। অর্থাৎ এই প্রক্রিয়াতে 4টে অপত্য কোষ সৃষ্টি হবে এবং হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্য কোষই সৃষ্টি হবে। অর্থাৎ হ্যাপ্লয়েড মানে হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। সেটা কিরকম একটা ছবির মাধ্যমে দেখলে আমরা বুঝতে পারবো। ধরো একটা কোষে জনন মাতৃকোষ, তার মধ্যে 10টা ক্রোমোজোম আছে। তাহলে এই 10টা ক্রোমোজোম প্রথমে হচ্ছে 5টা হয়ে যাবে। এইটুকু যে অংশ আমরা বলছি এখান থেকে এইটুকু, এটা হচ্ছে প্রথমবার নিউক্লিয়াস বিভাজন ঘটেছে। প্রথমবার নিউক্লিয়াস বিভাজনে হ্রাস পেয়ে গেছে। দেখো 10টা ক্রোমোজোম ছিল, হয়েছে কটা? 5টা। কটা অপত্য কোষ? মানে 2টো হয়েছে। এই যে প্রথম হলো, এরপর দ্বিতীয়বার যখন নিউক্লিয়াস বিভাজন ঘটবে তখন কিন্তু দেখো 5 4টে অপত্য কোষ সৃষ্টি হয়েছে। কটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে? 4টে অপত্য কোষ সৃষ্টি হয়েছে। তো এই 4টে অপত্য কোষ কিন্তু দ্বিতীয়বার, অর্থাৎ ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন ঘটে 4টে অপত্য কোষ সৃষ্টি করেছে। তাহলে এই মিয়োসিস প্রক্রিয়ায় দেখো আমি যে কথাটা বলেছিলাম যে নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হবে। এই একবার বিভাজিত হয়েছে, আবার এর ক্ষেত্রে একবার বিভাজিত হয়েছে। দেখো প্রথমবার যখন বিভাজিত হয়েছে তখন অপত্যের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 5, অর্থাৎ হ্রাস ঘটেছে। কি তারপরে যখন নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে দেখো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একই রকম, অর্থাৎ তার আগের যা ছিল সেগুলো পরপর এসছে। এবং উপর দিকে এবার আমি তাকাই, জনন মাতৃকোষ, সেই জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা তার হাফ হয়েছে। আমি কিন্তু সংজ্ঞার সময় বলেছিলাম যে তার ক্রোমোজোম সংখ্যা হাফ হবে। তাহলে এইরকম হাফ হয় বলে এই প্রক্রিয়াটাকে বলা হয় হ্রাস বিভাজন। মিয়োসিসকে বলা হয় হ্রাস বিভাজন। এটাও কিন্তু একটা পরোক্ষ কোষ বিভাজন। এখন তাহলে এটা আমরা জানলাম। এবার এই যে ঘটনাটা ঘটেছে, এই যে হ্রাস বিভাজন ঘটনাটা ঘটলো, তার কারণ কি, এরকম হলো কেন? এটা হওয়ার অনেক কারণ আছে প্রাকৃতিকগতভাবে। কি না, আমাদের কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ কিংবা প্রাণী, এদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা একটা লিমিটেড। ক্রোমোজোম সংখ্যা একদম সংখ্যায় আছে, সুন্দর করে, যে হাফ আছে, কমে গেছে, বেশি আছে, এরকম না। সেটা এক্সেপশনাল কেস। তোমরা যখন এইচএসে উঠবে তখন তোমরা জানতে পারবে, সেটা কয়েকটা ক্ষেত্রে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলছি, তাতে আমরা দেখতে পাচ্ছি কি যে হাফ হয়ে গেছে জনন মাতৃকোষগুলো, তাহলে রেণু মাতৃকোষগুলো বা গ্যামেট এরা সব হাফ হয়ে গেল। তাহলে হাফ হয়ে গেলে তো অসুবিধা আমাদের, কিন্তু কোনো অসুবিধা না। কেন? পরে যখন এরা জাইগোট তৈরি করবে তখন কিন্তু একটু ভালো করে খেয়াল করো, যদি একটা মেল, ধরো একটা ফিমেল 5টা আর হচ্ছে মেল 5খানা, তাহলে টোটাল কটা হলো? 10টা ক্রোমোজোম। কটা ক্রোমোজোম হলো? 10টা ক্রোমোজোম হলো। কিন্তু যুক্ত কটা ক্রোমোজোম? 10টা ক্রোমোজোম। তাহলে দেখো আমি তোমাকে বলেছিলাম যে একটা জন্মান্ত থেকে 10টা কোষ থাকে, 10টা ক্রোমোজোম থাকে, সরি, এই 10টা ক্রোমোজোম কিন্তু থাকলো। কিন্তু উল্টোটা ভাবো, যদি এইখানে 10টা করে হতো, এর 10টা, আবার এর 10টা, আবার হবে এর 10টা করে হবে, 10টা ক্রোমোজোম, 10টা ক্রোমোজোম। তাহলে কি দাঁড়াচ্ছে? 10টা দাঁড়াবে। এবার যখন মেল ফিমেল আমরা মানে ডিম্বাণু শুক্রাণুর যখন আমরা জাইগোট ফর্ম ঘটাবো তখন 10টা হয়ে যাবে কটা? 20টা ক্রোমোজোম। কটা ক্রোমোজোম হয়ে গেল? 20টা ক্রোমোজোম। তাহলে 20টা ক্রোমোজোম কিন্তু তার জনন মাতৃকোষে ছিল না।
তাহলে কী হবে, ক্রোমোজোম সংখ্যা পরপর এরকম বাড়তে থাকবে। সেই কারণে এই মেয়োসিস প্রক্রিয়াটাই একমাত্র কী করে না, ক্রোমোজোম সংখ্যাকে পরিবেশে ধ্রুবক রেখেছে, যার ফলে আমরা প্রত্যেকবার আমাদের বংশ বিস্তার ঘটছে। এবং এইটা হওয়ার ফলে এই যে নিউক্লিয়াস বিভাজনটা ঘটলো, তার ফলে কী হচ্ছে, অসংখ্য জিনের ট্রান্সফার হয়েছে, এবং নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটেছে আমাদের পৃথিবীতে এবং আমাদের নিজেদের দেহের মধ্যে বা উদ্ভিদের দেহের মধ্যে বিভিন্ন রকম মিউটেশনও ঘটেছে। তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আরেকবার আমি যদি বলি, এই মিয়োসিস কোষ বিভাজন তা কোথায় হবে, জননমাতৃ কোষে হবে। আর কি না, এর হচ্ছে নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হবে, হয়ে প্রথমে হচ্ছে সমবিভাজন, পরে হচ্ছে প্রথমে হচ্ছে হাঁস বিভাজন, আর পরে হবে কি সমবিভাজন, যার ফলে একে আমরা বলছি হাঁস বিভাজন প্রক্রিয়া। কেন হাঁস বিভাজন বললাম, যেহেতু এর ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে। আর একটা কি না, এর ধ্রুবক রাখছে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা কমে গিয়ে ধ্রুবক থাকছে বলে এটাকে আমরা হাঁস বিভাজনও বলতে পারি। তাহলে এই হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। তাহলে এর গুরুত্ব কি সেটাও আমি বলেছি, আরও একবার বলছি। সেটা হচ্ছে কি এর গুরুত্ব না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেহের বিভিন্ন রকম বৈশিষ্ট্য, নতুন নতুন বৈশিষ্ট্য উদ্ভাবন করতে পারে এই মিয়োসিস প্রক্রিয়া, এবং প্রত্যেকটা উন্নত উদ্ভিদ এবং প্রাণীদের গ্যামেট বা রেণু উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম, তিনটে প্রক্রিয়া পদ্ধতি কোষ বিভাজনের, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিয়োসিস। এবার আমরা এই পদ্ধতিগুলো যদি বিশ্লেষণ করতে যাই, তার আগে আমাদেরকে কোষ চক্র সম্পর্কে জানতে হবে। কি বললাম, কোষ চক্র। এই কোষ চক্রটা কি না, কোষ বিভাজন হতে গেলে এই কোষ চক্রটাকে কিন্তু হতে হবে, তবেই কিন্তু তার কোষ বিভাজন ঘটে যাবে। কি সেটা? এটা হচ্ছে বিভাজনের পর কোষ বৃদ্ধি থেকে শুরু করে আর একটা কোষ তৈরি হওয়া পর্যন্ত যে সময়কাল, সেটাকে আমরা বলবো কোষ চক্র। এটা মনে রাখার জন্য আমি বলছি একেবারে, যে এই কোষ চক্রটা কি না, কোষ চক্রটা হচ্ছে যে একটা কোষ বিভাজিত হয়ে গেছে, সেই কোষ অর্থাৎ বিভাজনের পর কোষের বৃদ্ধি ও পরবর্তী বিভাজন কাল পর্যন্ত, পরবর্তী বৃদ্ধি শেষ পর্যন্ত যে সময়কালটা, সেটাকে আমরা বলি কোষ চক্র। এখন এই কোষ চক্র ঘটতে গেলে কতগুলো ফেজ মেনটেন করতে হয়, সেটা আমাদের একটু লিখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কিরকম? তাহলে কোষ চক্র কাটা যাবে না তো, ঠিক আছে। কোষ চক্র ইন্টারফেজ আর হচ্ছে এম ফেজ। কি বললাম? ইন্টারফেজ আর এম ফেজ। এখন এই ইন্টারফেজে চারটে দশা আছে। কটা দশা? চারটি দশা কি? গ্যাপ 1, এস বা সংশ্লেষ দশা, গ্যাপ 2, এরকম তিনটে ইন্টারফেজে আমরা দেখতে পাবো। আবার এই তিনটে যখন হয়ে যাবে, তখন চলে আসবে এম ফেজে। কোথায় চলে আসবো? এম ফেজে। তাহলে এই এম ফেজে যখন যাব, এই এম ফেজে আমরা দেখতে পাবো এখানে দুটো ভাগে। কি না, এইখানে আছে কতগুলো দশা, যেগুলো হচ্ছে কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এগুলো আমরা পাবো পরপর। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। অর্থাৎ এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। কি বললাম? ক্যারিওকাইনেসিস।
আর এখানটা যেটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তাহলে এই যে ঘটনাটাই বললাম, তাহলে এগুলো হচ্ছে ক্যারিওকাইনেসিসের মধ্যে, এটা হচ্ছে সাইটোকাইনেসিসের মধ্যে। তাহলে এম ফেজে ক্যারিওকাইনেসিস, তার চারটে আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। এই ঘটনাটা কিন্তু হবে একটা কোষ যদি বিভাজিত হতে যায়। তাহলে কি কি বলছি আরেকবার বলছি, ইন্টারফেজ হবে, সেটা ঘটনা ঘটার পরে এমফেজ থেকে ক্যারিওকাইনেসিস এই ঘটনা ঘটবে, তারপরে সাইটোকাইনেসিস অর্থাৎ কোষের সাইটোপ্লাজমগুলো আলাদা হয়ে গিয়ে অপত্য কোষ সৃষ্টি করবে। এইবার দেখো এই যে ইন্টারফেজ, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে তিনটে উপদশা গ্যাপ 1, এস এবং G2, এই গ্যাপ 1-এ কি হয় না, গ্যাপ 1-এ কিন্তু সমস্ত কোষের সেগুলো বাড়তে থাকে। কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণু, RNA বাড়তে থাকে, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো থেকে বাড়তে থাকে। এইটা যখন বাড়তে থাকে, এইরকম সময়কালটা হচ্ছে অনেক ঘন্টা। সেই ঘন্টাটা হচ্ছে ধরো অ্যাপ্রক্সলি তোমার কি বলে 6 থেকে 12 ঘন্টা, 6 থেকে 12 ঘন্টা হতে পারে। এই যে গ্যাপ যে দশাটা 6 থেকে 12 ঘন্টা ঘটতে পারে, তার মধ্যে এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো চরম বিপাকীয় হার সেগুলো এখানে বাড়তে থাকে। তাহলে কত বললাম, 6 থেকে 12 ঘন্টা, অ্যাপ্রক্সলি আমি এখানটা লিখলাম 11 ঘন্টা। কত ঘন্টা? 11 ঘন্টা লিখলাম। এই 11 ঘন্টায় এখানে এই সমস্ত কার্যকলাপগুলো একটা কোষের মধ্যে ঘটতে থাকবে। তাহলে 11 ঘন্টা। এরপরে এস, সংশ্লেষ বা সিনথেস। এই সংশ্লেষ দশায় কি হয় না, সমস্ত ডিএনএ গুলো দ্বিগুণ হারে বাড়তে থাকে, বিভিন্ন প্রোটিন সংশ্লেষ হয়, আরএনএও সংশ্লেষ হতে পারে। কিন্তু বেশিরভাগ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ডিএনএ কিন্তু দ্বিত্বকরণ ঘটবে, অর্থাৎ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সংশ্লেষ বা এস দশা। এটা কিন্তু চলবে হচ্ছে মিনিমাম ধরো 8 ঘন্টা মতো। কত ঘন্টা হলো? 8 ঘন্টা মতো। এবার গ্যাপ 2, এই ফেজে কিন্তু দেখতে পাবো আমরা এই যে দুটো ফেজে যা যা ঘটনা ঘটেছে এখানে চরম বিপাকীয় হার, অর্থাৎ এটা আমরা যদি বলি যে একটা বিয়ে বাড়িতে আর কি সবাই আমরা গিয়ে লাইন দিচ্ছি বা বসে আছি, এবার খেতে ডাকবে, এরকম একটা পরিবেশ হচ্ছে এই G2-তে। সেরকম পরিবেশে সমস্ত কিছু ব্যাগটা আমার এখানে আছে, এবার শুধু আমরা এম ফেজে যাব, সেই অনুমতি অর্থাৎ সেইটা এখানে ঘটছে, অর্থাৎ চরম বিপাকীয় তা ঘটছে এই G2 বা গ্যাপ 2 দশাতে। এইটা কতক্ষণ ঘটছে? এটা হচ্ছে মিনিমাম 4 ঘন্টা। কত ঘন্টা বললাম? 4 ঘন্টা। তাহলে এদিকে G1 11 ঘন্টা, এস 8 ঘন্টা, G2 4 ঘন্টা, তাহলে কত হচ্ছে? 23। 8, 9, 4, 13, 23 ঘন্টা। এবং ঠিক যখন G2 চরম বিপাকীয়তা যখন বেড়ে চলেছে তখন চলে আসবে কোথায়? এম ফেজে। এই এম ফেজ কিন্তু হবে 1 ঘন্টা ধরে। কত ঘন্টা বললাম? 1 ঘন্টা নেই, 1 ঘন্টা। তাহলে টোটাল দেখো আমরা এই কোষ চক্রটা আচ্ছা 1 ঘন্টা ধরে এম ফেজটা ঘটবে। সেই এম ফেজে কি হবে না, সেই এম ফেজে এই ক্যারিওকাইনেসিস অর্থাৎ ওই কোষের নিউক্লিয়াস বিভাজিত হবে এরকম 4টে দশায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টে দশায় কিন্তু সেই কোষগুলোর নিউক্লিয়াস বিভাজিত হবে এবং এর মধ্যে ডিএনএ বা ক্রোমোজোমের যে কারুকার্য সেই কারুকার্যগুলো এর মধ্যে ঘটতে থাকবে। ঠিক তারপরে হবে হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ এই সাইটোকাইনেসিসটা যে হবে
অর্থাৎ এই কোষের সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে অপত্য কোষগুলোকে ভাগ করে দেবে। সেটা উদ্ভিদেরও হয় এবং প্রাণীরও হয়। সেটা উদ্ভিদেরও হয়, প্রাণীরও হয়। আমি উদ্ভিদের ক্ষেত্রেও হবে, আবার প্রাণীর ক্ষেত্রেও হবে। তাহলে এই যে ব্যাপারটা দাঁড়ালো, এই যে কোষ চক্র, আমরা যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো ঘটতে গেলে এই কোষ চক্র কিন্তু দরকার, তবেই কিন্তু অপত্য কোষ সৃষ্টি হতে পারবে। তাহলে কি ঘটলো এই কোষ চক্রের মাধ্যমে? সেটা কত ঘন্টা অ্যাপ্রক্স তোমার কত ঘন্টা লাগতে পারে সেটা আমি তোমাদেরকে বললাম 11, 8, 4, 1 অর্থাৎ 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে একটা কোষ তৈরি হতে পারে, অর্থাৎ অপত্য কোষ তৈরি হতে পারে। এখন এই যে ঘটনাটা ঘটলো তার মধ্যে আমাদের কিছু জানতে হবে যে এখানে কি এমনি এমনি এগুলো হয়ে যাচ্ছে? এগুলো কি এমনি এমনি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এমনি এমনি বলতে তোমাকে প্রথমেই বলেছিলাম কে উদ্দীপনা জাগাচ্ছে, কেন হচ্ছে, সেগুলো আমি বলেছিলাম। তবুও এইখানে দেখো এই যে G1, S, G2, এই গ্যাপ 1 সংশ্লেষ গ্যাপ 2, এদের কিন্তু যাওয়ার সময় একটা চেক পয়েন্ট কাজ করে। এই চেক পয়েন্টটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এবং এই চেক পয়েন্ট কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ আমাদের কোষ বিভাজন ঘটতে গেলে। এই চেক পয়েন্ট, তিনটে চেক পয়েন্ট আমরা এখানটায় দেখতে পাবো। এক হচ্ছে G1 থেকে S, কি বললাম, G1 S, তারপর হচ্ছে S, G2, আর একটা হচ্ছে M। এই তিনটে চেক পয়েন্ট আমরা দেখতে পাবো। কি পয়েন্ট বললাম? চেক পয়েন্ট। তিনটে চেক পয়েন্ট আমরা দেখব। এখন কি জন্য এই চেক পয়েন্টটা? না, G1 থেকে যখন এসে যাবে তখন কিন্তু এই চেক পয়েন্ট তাকে বাধা দেবে। কেন বাধা দেবে? এর মধ্যে সমস্ত কিছু তৈরি হয়েছে কিনা, যদি কম থাকে তাহলে কিন্তু এই G1S এই চেক পয়েন্ট ছাড়বে না পরবর্তী এসে যেতে। ঠিক তেমনি যখন এটা সুন্দরভাবে হয়ে যাবে তখন এই চেক পয়েন্ট খুলে গিয়ে চলে আসবে কি এস দশায়। এস দশায় ঠিক সেম। এস দশায় এসে এরকম ডিএনএ দ্বিত্বকরণ, প্রোটিন সংশ্লেষ, বিভিন্ন হচ্ছে প্রোটিনগুলো সংশ্লিত হবে। সেই সংশ্লিত হওয়ার সাথে সাথে তখন যখন পুরোপুরি হবে তখন এই চেক পয়েন্ট কিন্তু আমার ব্রেকআপ হবে, ব্রেকআপ হয়ে গিয়ে G2-তে চলে আসবে। এই G2-তে ঠিক সেম বলেছিলাম যে সমস্ত কিছু চৈতুম্বর হয়ে আছে ওই G2-র মধ্যে, অর্থাৎ চরম বিপাকীয় হার এর মধ্যে ঘটে চলেছে। সেইটা যখন পুরোপুরি কমপ্লিট হবে চলে যাবে এম ফেজ। এই এম ফেজে কে যেতে দেবে? এম চেক পয়েন্ট। তাহলে এই চেক পয়েন্টে কিন্তু গুরুত্ব আছে। এখন এই চেক পয়েন্ট আমি কেন বললাম বা আমাদের জানার দরকারটা কি? আমাদের যেহেতু আমি যেহেতু সাইকেলটা বুঝতে যাচ্ছিলাম, তাহলে এটা আমাদের জানা দরকার কি? কারণ আছে। কারণ আমরা এই বিশ্বে এখনো কিন্তু আমাদের কিন্তু ক্যান্সার হচ্ছে। এই ক্যান্সার হওয়ার মূল কারণটা কিন্তু এটা গবেষণা করে বিজ্ঞানীরা জেনেছে যে এই চেক পয়েন্টগুলো তাদের অনিয়ন্ত্রিত, অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটাতে পারে। এই চেক পয়েন্টগুলো কি হয়? ব্রেকআপ হয়ে যায়। যে ক্যান্সার কোষ সেই চেক পয়েন্টগুলোকে মানে না। তাহলে তুমি ভেবে দেখো, এই চেক পয়েন্ট যদি না মানে তাহলে কত ঘন্টা আগে সে একটা কোষের থেকে এগিয়ে যাচ্ছে। আর এইরকম অনিয়ন্ত্রিত বিভাজন যদি ঘটে থাকে তাহলে তখনই আমরা তাকে বলি কি? ক্যান্সার। তখনই আমরা কি বলি? ক্যান্সার বলি। তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনই কিন্তু ক্যান্সার। তাহলে এই ক্যান্সার হলে তখন কিন্তু এই চেক পয়েন্ট কোনো কাজ করে না, তারা আমাদের থেকে এত ঘন্টা আগে চলে যাচ্ছে, কোষগুলো বৃদ্ধি ঘটে যাচ্ছে। আবার এই ক্যান্সার সম্পর্কে যদি একটু বলা যায়, তাহলে ক্যান্সার যখন হয় তাহলে অনিয়ন্ত্রিত যখন কোষ বিভাজন ঘটছে তখন কি দেখা যাচ্ছে যে একটা কোষ ছিল সেই রকম বাড়ছে। এটা যদি এই অবধি সীমিত থাকে সেটাকে আমরা টিউমার বলি। কি বলি? টিউমার বলবো। আবার দেখা যাচ্ছে যে এইটা এরকম বাড়ছে, শুধু বাড়ছে, অনিয়ন্ত্রিত এরকম বাড়ছে। ছোট থেকে এইটুকু ছিল, আরো বড় হয়ে গেল,
বা রক্তের সাথে মিশে আরও অন্যান্য কোষে বা মাংসপেশিতে বা হাড়ে বা মস্তিষ্ক সমস্ত জায়গায় ছড়িয়ে গেল, তখন তাকে আমরা হলো ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। তাহলে টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, টিউমার হচ্ছে এক জায়গায় থাকবে, সে বাড়বে কিন্তু সীমিত অবস্থায় থাকবে, আর যখন আরও তার থেকে বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, শুধু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সে থামছে না, তখন কিন্তু আমরা বলবো ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। এই ক্যান্সার হওয়ার কারণ কিন্তু এই ফেজগুলো অনিয়ন্ত্রিত, অর্থাৎ ফেজ না, এই চেক পয়েন্টগুলো কাজ তখন করে না। হলো এইবার তাহলে আমরা যখন দেখছি যে তাহলে কোষ চক্র হচ্ছে, তাহলে কোষ এরকম বাড়তে থাকবে বাড়তে থাকবে, কিন্তু আমাদের দেহে সর্বোপরি সবসময় কিন্তু এরকম কোষ বাড়ছে এবং সেল ডাউন অর্থাৎ মারা যাচ্ছে, এগুলো কিন্তু সব ঘটছে। এখন এই কোষ চক্রের আমরা যেটা দেখলাম যে সব যখন বাড়ছে বা ছোট থেকে বড় হচ্ছে বা সেল ডিভিশন হবে, এর মধ্যে একটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু কোষ আছে পরিণত অবস্থায় তারা কিন্তু বৃদ্ধি পায় না বা তারা একটা থেকে দুটো হবে না, এরকম কিছু কিছু কোষ আমাদের দেহের মধ্যে আছে, সেটা কি? সেটা যেরকম ধরো আমাদের স্নায়ু বা নিউরন, স্নায়ু কোষ, নিউরন, এছাড়া আরবিসি, যকৃৎ কোষ, এরা কিন্তু ফিক্সড, এরা কিন্তু আর দ্বিতীয় করে নতুন করে কোষের সংখ্যা বাড়াবে না, তারা পরিণত অবস্থায় আসবে, তারা যদি পরিণত অবস্থায়, তারা কিন্তু এটা হবে না। তাহলে এইরকম যে কথাটা আমি বললাম, কোষচক্রটা বললাম, তাহলে মাইটোসিস এবং মিওসিস এদের ক্ষেত্রে কিন্তু এই সার্কেলটা ঘটবে। তোমাদের বইতে দেখবে সুন্দর করে এরকম গোল দাগ দিয়ে বোঝানো আছে, এরকম ভাগ করা আছে, ভালো করে দেখতে পাবে। এরকম ধরো G1 S, G2 আর হচ্ছে FH, এরকম করে কোষচক্রের একটা চিত্র দেওয়া আছে। এবার তোমরা সেটাকে দেখে আমি যেভাবে বললাম তোমরা একটু মনে করে করে করতে পারো। তাহলে এই চক্রটা কিন্তু, কোষ চক্রটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা এই যে কোষ চক্র যে বললাম, তাহলে এইটা হচ্ছে তার একটা ছক। তো কোষ চক্রের ইন্টারফেজ এমফেজ এটা আমরা জানলাম, G1 কি, S, G2 কি জানলাম, এমফেজ এটা জানলাম, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এক্ষেত্রে ক্যারিওকাইনেসিস যখন হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা পরবর্তী সময়ে আমরা যখন জানবো মাইটোসিস সম্পর্কে, মাইটোসিস কোষবিভাজনটা কীভাবে ঘটে সেটা যখন জানবো, তখন কিন্তু আমাদের এইটুকু কিন্তু খেয়াল রাখতে হবে যে মাইটোসিস কোষবিভাজন ঘটতে গেলে কোষের মধ্যে কিন্তু এই ইন্টারফেজ ঘটতেই হবে, এবং এই ইন্টারফেজ ঘটার পরে কিন্তু এম ফেজে যেতে হবে, এবং এম ফেজে গিয়েই কিন্তু এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হবে। মাইটোসিস এবং মিওসিস উভয় ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে। ঠিক তারপরে আবার সাইটোকাইনেসিস, উদ্ভিদের ক্ষেত্রে হলে সেল প্লেট গঠনের মাধ্যমে বিভাজিত হবে, আর প্রাণী হলে ক্লিভেজ বা ফাইভিং পদ্ধতির মাধ্যমে বিভাজিত হবে। তাহলে এবার আমরা এই কোষ চক্রের পরে চলে আসছে একটা প্রক্রিয়া, যেটা হচ্ছে মাইটোসিস। কোষবিভাজন কিভাবে করবে? তাহলে সেই একই রকম ক্যারিওকাইনেসিসে আমরা চলে যাচ্ছি, সেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। তার প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি প্রোফেজ দশা। এই প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজ দশায় একটা কোষের, যে প্রাণী বা উদ্ভিদ, এই কোষের মধ্যে জলের বিয়োজন ঘটে, অর্থাৎ জলের যখন বিয়োজন ঘটবে তখন কিন্তু জলের বিয়োজন যখনই ঘটবে তখন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো সুস্পষ্টভাবে আমরা দেখতে পাবো। এখন এই সুস্পষ্টভাবে দেখতে পাবো, এবং তখন আমরা ধীরে ধীরে দেখতে পাবো যে নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে
পরবর্তী স্টেজে যেটা হচ্ছে প্রোফেজের পর প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ দশায় আসবে। কিরকম? তাহলে একটা প্রাণী কোষে যদি এরকম ছবি আঁকি, কিভাবে হচ্ছে প্রথম প্রোফেজের কথা বলা হয়েছিল, এখানে অ্যাস্ট্রাল রশ্মি প্রাণীর ক্ষেত্রে এইভাবে আসতে থাকবে। এর ক্ষেত্রে হচ্ছে মাইক্রোটিউবিউল, উদ্ভিদ যেহেতু এর সাইটোপ্লাজমে যে মাইক্রোটিউবিউল আছে, সেই মাইক্রোটিউবিউল কিন্তু ধীরে ধীরে এরকম সরতে থাকবে, অর্থাৎ সেখান থেকে তৈরি হবে হচ্ছে স্টেম বডি, বা আমরা যে বলি বিভিন্ন স্টেম বডি পরপর বিভিন্ন রকমভাবে তন্তুর সৃষ্টি করবে। সেখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার সাথে ক্রোমোজোমগুলো আবদ্ধ থাকবে। এখন এইখানে আমরা তাহলে এইটা যখন জল বিলীন ঘটলো, সুস্পষ্ট হলো, তারপরে চলে এলো কোথায়? মেটাফেজে। মেটাফেজে আমরা দেখতে পাবো কি, তাহলে আমি এখানে দুটো ক্রোমোজোম নিয়ে কাজ করছি। তাহলে অ্যাস্ট্রাল রশ্মিগুলো এই দুধারে চলে গেল। মেটাফেজ এর কথার মধ্যে একটা উত্তর কিন্তু আমাদের আছে। তাহলে আমি একটা করে করছি, প্রাণীটাই শুধু দেখাচ্ছি, উদ্ভিদের ক্ষেত্রে ঠিক একই রকম হবে, তবে স্ট্রাকচারটা এরকম হবে। তা এক্ষেত্রে দেখছি মেটাফেজ যেখানে, সেখানে আমরা এরকম ক্রোমোজোম, ধরো দুটো ক্রোমোজোম নিয়ে কাজ করছি। কটা? দুটো ক্রোমোজোম পেলাম, দুটো ক্রোমোজোম। মেটাফেজ কেন? মেটাফেজ বলতে একেবারে বিষুব বা নিরীক্ষ অঞ্চলে কিন্তু ক্রোমোজোমগুলো অবস্থান করবে। তাহলে এই যে মেটাফেজ কথাটা বলা আছে, তার মধ্যেই কিন্তু আমাদের উত্তর আছে যে মেটাফেজটা কি। এই মেটাফেজ কিন্তু ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সংলগ্ন অবস্থায় কোথায় আছে না, একেবারে বিষুব অঞ্চলে আছে। তাহলে এইবার দেখো, এইখানে এই বিষুব অঞ্চলে যখন আছে, এরা পরবর্তী সময়ে এরা ভাগ হয়ে যাবে। এখন আমরা কোনটা করছি? মাইটোসিস। সেই মাইটোসিস কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে যেরকম মাতৃকোষে, দেহ মাতৃকোষে যা ক্রোমোজোম থাকবে, তার অপর থেকে সেই ক্রোমোজোম আসবে। তা সেইভাবেই আসবে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে এই মেটাফেজের সমস্ত কিছু থাকে কোথায়? একদম মেটাফেজ বলতে সমস্ত বিষুব অঞ্চলে আমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পাবো। এইগুলো হচ্ছে বিভিন্ন নাম আছে এই তন্তুগুলোর। সেই তন্তুগুলো সুস্পষ্ট এখান থেকে না হোক, পরে তোমরা কিন্তু দেখতে পারবে হচ্ছে অ্যানাফেজে। অ্যানাফেজে তোমরা ভালো করে দেখতে পাবে। তাহলে এই পরবর্তী স্টেজে কোথায় চলে গেলাম আমরা? অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে? অ্যানাফেজে আমরা এক ধরনের চলন দেখতে পাই। তবু সেটা কি, আমরা আগে অ্যানাফেজটা লিখে নিই। অ্যানাফেজ চলন। অ্যানাফেজে এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো কি হবে? তা বিষুব অঞ্চল থেকে দুদিকে ভেঙে, অর্থাৎ এইদিকে 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 এই 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 এই, এরা কিন্তু কি হবে? উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে পরস্পর বিচ্ছিন্ন টান, এই টানে এরা এদিক উত্তর দিক আর কিছু দক্ষিণ দিকে চলে গেল, বিভাজিত হয়ে। এই অবস্থায় দেখো, এখানে অনেকগুলো নাম আমাদের আছে, মানে আমাদের বলতে এর নামগুলো আছে। তাহলে এইগুলো হচ্ছে সব ক্রোমোজোম। এটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। কি নাম বললাম? অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন তন্তু। অবিচ্ছিন্ন কেন না? এই তন্তুগুলো দেখো কোথাও ভাগ বা কিছু নেই। আবার দেখো, এই যে দুটো ক্রোমোজোম, তার মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। কি বলা হলো? ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তু। আবার এই ইন্টারজোনাল তন্তু দেখো, এর পাশে ক্রোমোজোম যুক্ত আছে সেন্ট্রোমিয়ার সংলগ্ন, এটাকে আমরা বলবো ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমাল তন্তু। ভেবে দেখো, তাহলে কতগুলো তন্তু এখানটা আমরা পাচ্ছি। প্রথম হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে, আর প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে, অ্যাস্ট্রাল রশ্মি থেকে এগুলো সৃষ্টি হয়েছে।
সেইগুলো বিভিন্নভাবে যখন অ্যানাফেজে আমরা আসছি, তার দেখো এই তন্তুগুলোর নাম বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। একটাকে আমরা অবিচ্ছিন্ন তন্তু, অর্থাৎ তার কোথাও কিছু কাটা নেই, কিচ্ছু নেই। আবার ইন্টারজয়েন্ট দুটো ক্রোমোজোম, একটা ক্রোমোজোম দুটো ভাগ হয়ে তার মাঝখানে যে অংশ, সেটাকে আমরা ইন্টারজয়েন্ট তন্তু বলছি। আবার দেখো ক্রোমোজোম যে সেন্ট্রোমিয়ারের যে অংশে যুক্ত আছে তাকে আমরা বলছি ক্রোমোজোমাল তন্তু। এইগুলো কনফিউশন আমাদের থাকে, কিন্তু এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, সব কথার মধ্যে আছে। অবিচ্ছিন্ন মানে কোথাও বিচ্ছিন্ন না। আবার দেখো ইন্টারজোনাল, ইন্টার মানে কি ভেতরের দিকে, দেখো দুটোর ভেতরে, অর্থাৎ ক্রোমোজোমের দুটো ক্রোমোজোমের ভিতরে। আবার দেখো ক্রোমোজোমাল তন্তু, অর্থাৎ ক্রোমোজোম যার সাথে যুক্ত আছে সেন্টিমিটার সংখ্যা, সেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল তন্তু। তাহলে এই অবস্থায় অ্যানাফেজে কিন্তু এতগুলো জিনিস ঘটে, এবং এটা খুব তাড়াতাড়ি হয়। সব থেকে বেশি দীর্ঘ সময় নেয় হচ্ছে প্রোফেজের পর মেটাফেজ, তারপর অ্যানাফেজ। খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তাহলে এইগুলো পরপর এবার কি হচ্ছে না, যখনই দুটো ভাগে ভাগ হয়ে গেল, কিছু ক্রোমোজোম অর্থাৎ হাফ ক্রোমোজোম উত্তর মেরুর দিকে, দক্ষিণ মেরুর দিকে, কে করছে এগুলো, এই যে ক্রোমোজোমের যে আমাদের স্টেম বডি বা বেম তন্তু আমরা বলছি, এইগুলো একটু টেনে নিচ্ছে, নেওয়ার ফলে এরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে সরে যাচ্ছে। এখন এই সময় আমাদের একটু জানতে হবে যে এইখানে এই ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির হয়। এই সময় আমাদের বিভিন্ন আকৃতি হয়, আকৃতির ক্রোমোজোম আমরা দেখতে পারি। কীরকম, এই অ্যানাফেজের চলন যখন ঘটে তখন আমরা কিন্তু বিভিন্ন আকৃতির ক্রোমোজোম আমরা দেখতে পাই। ধরো ভি আকৃতি এরকম দেখা যায়, ভি আকৃতি, এটাকে বলা হয় তোমার মেটা সেন্ট্রিক ক্রোমোজোম। কি বললাম, মেটা সেন্ট্রিক ক্রোমোজোম। ভালো করে ভাবো, এই অ্যানাফেজের সময় কিন্তু আমরা এই বিভিন্ন 4 রকমের আকৃতি দেখতে পাবো। ভি আকৃতি দেখতে পাবো, মেটাসেন্ট্রিক মানে ভি আকৃতি আমরা দেখতে পাবো। ধরো এইরকম অবস্থায় আছে ভি আকৃতি, মেটাসেন্ট্রিক। তারপর হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এটা আবার কিরকম, সাব মেটাসেন্ট্রিক বলতে এটাকে আমরা কিন্তু এল এর মতো দেখতে পাবো। কিসের মতো দেখতে পাবো, এল। তাহলে এরকম কোথাও একটা আছে, ধরো এরকম এই অবস্থায় আছে এল, মানে এরকম দেখতে পাচ্ছি এল। তারপরে আছে মেটাসেন্ট্রিক আর সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক যে আকৃতি হয়, অ্যাক্রোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিকটা কিন্তু যে আকৃতি মতো দেখতে পাবো। তাহলে এরকম এই অ্যানাফেজে কোনো না কোনো সময় আমরা এরকম দেখতে পাবো, সেটা হচ্ছে কি যে আকৃতি, এরকম যে আকৃতি। আর একটা আছে টেলোসেন্ট্রিক মানে লেজ টাইপ আর কি। টেলোসেন্ট্রিক মানে একদম আই আকৃতি, টেলোসেন্ট্রিক। তাহলে এইরকম 4 রকমের কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে ক্রোমোজোমের চিত্রটা। আমরা এরকম দেখতে পাই, সেই কারণে এদের নাম দেওয়া আছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। কিসের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে, অবস্থান অনুসারে। কার অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে আমরা 4 রকমের কিন্তু দেখতে পাই হচ্ছে ক্রোমোজোমকে। সেই 4 রকম ক্রোমোজোমটা বেশিরভাগ আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে কি অ্যানাফেজ, মাইটোসিসের অ্যানাফেজ। এখন যেহেতু আমরা মাইটোসিস বলি, মাইটোসিস অ্যানাফেজ দশা কি সেগুলো দেখো, ভি আকৃতি মেটাসেন্ট্রিক, এল আকৃতি সাব মেটাসেন্ট্রিক, জে আকৃতি অ্যাক্রোসেন্ট্রিক এবং আই আকৃতি সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা কিন্তু আমরা এই অ্যানাফেজ চলনে আমরা দেখতে পাই। এছাড়াও আমরা এটা যেহেতু আমি বলছি অবস্থান অনুসারে, কার অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে। আবার আছে আরেকটা কিছু ভাগ আছে, সেটা একটু আমাদের অল্প জানলেই হবে, একটু জেনে রাখা উচিত। সেটা কি না, এটা যেরকম বললাম অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেরকম মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে বলছিলাম। আর সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে, মানে একটা ক্রোমোজোমে কটা সেন্ট্রোমিয়ার আছে, ব্যাপারটা হচ্ছে এইটা।
ধরো একটা ক্রোমোজোম আমি আঁকলাম, এটা কটা সেন্ট্রোমিয়ার আছে, এরকম আমরা দেখতে পাই কি না, এরকম আমরা কিরকম দেখতে পাবো না, একটা ক্রোমোজোমে যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে সেটাকে বলবো আমরা মনোসেন্ট্রিক। কি বললাম? মনোসেন্ট্রিক। এটা একটু জানা উচিত আর কি, জেনে রাখা ভালো। অনেক সময় হয়তো প্রশ্ন আসতে পারে, বা আমাদের জেনে রাখা উচিত, পরবর্তী সময় কাজে লাগবে। তাহলে মনোসেন্ট্রিক। আবার কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো সেন্ট্রোমিয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ডাইসেন্ট্রিক। আবার দুইয়ের অধিক যখন হয়ে যাবে তখন আমরা মাল্টিপল বলতে পারি। তাহলে এইগুলো কিন্তু আছে, এটা আমাদের একটু জানা উচিত। তাহলে আমরা এই অ্যানাফেজ দশাটা যখন হচ্ছে তখন আমরা কি দেখলাম, অনেকগুলো জিনিস। কিন্তু এই প্রক্রিয়া কিন্তু তাৎক্ষণিক, খুবই কম সময় নেয়, কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে। যেমন কি ঘটলো, বিষুব অঞ্চল থেকে তাদের ক্রোমাটিডগুলো দুভাগে ভাগ হলো, সেন্ট্রোমিয়ারের সাথে ভাগ হয়ে গিয়ে উত্তর মেরুর দিকে কিছু গেল, দক্ষিণ মেরুর দিকে গেল। তাহলে এই যে প্রক্রিয়াটা চললো, এটাকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন। এটা আগেরবারও বলেছি, আবারও আমি বলছি। এর সাথে দেখো আমরা অনেকগুলো তন্তু সম্পর্কে জানলাম। প্রথম জেনেছিলাম স্টেম বডি বা বেমতন্তু, সেই বেমতন্তুগুলো চেঞ্জ হয়ে এক এক ধরনের নাম হয়েছে। দেখো, অবিচ্ছিন্ন তন্তু, যার সাথে কোনো ইন্টারজোনাল তন্তু, দুটো ক্রোমোজোম, একটা ক্রোমোজোম যখন ভাগ হয়ে গেছে তার মাঝখানে অংশকে বলা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। আর ক্রোমোজোম যার সাথে যুক্ত আছে তাকে বলছি ক্রোমোজোমাল তন্তু। এই অবস্থাতে আমরা দেখতে পাই কি না, এইরকম 4 রকমের আমরা ক্রোমোজোম দেখতে পাই, যার নাম হচ্ছে ভি আকৃতি হলে মেটাসেন্ট্রিক, এল আকৃতি হলে সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতি হলে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই আকৃতির হলে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে। আর একটা তার সাথে আমি বলেছি কি, যে এই ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে, যে একটা থাকলে মনোসেন্ট্রিক, দুটো ক্রোমোজোম থাকলে একটা ক্রোমোজোমে দুটো তোমার সেন্ট্রোমিয়ার যদি থাকে তাহলে তাকে ডাইসেন্ট্রিক। আর বেশি সংখ্যক যদি 2-এর অধিক থাকে সেটাকে মাল্টিপল বলছি। আর একটা কথা যেটা হচ্ছে, এমন কোনো ক্রোমোজোম আছে যাদের মধ্যে সেন্ট্রোমিয়ার নেই, সেটাকে আমরা বলি অ্যাসেন্ট্রিক। সেটাকে আমরা বলি কি, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ যেই ক্রোমোজোমের মধ্যে কোনো অ্যাসেন্ট্রিক, স্পেলিংটা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম মানে এর মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নেই। তাহলে এই অবধি আমি যেটা জানলাম সেটা হচ্ছে অ্যানাফেজ। ঠিক এর পরে আমরা এই চক্রে দেখেছিলাম কি, যে টেলোফেজ। এবার আমরা চলে আসবো টেলোফেজ। তাহলে আমরা যে অ্যানাফেজটা দেখলাম, এখানে একটা কথা তোমাদের জানতে হবে, আমি একটু হয়ে গেছিল, সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মিগুলো শুরু হয়েছিল। এই কারণে অ্যাস্ট্রাল বেম বলা হতো। যে বেমতন্তুগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রোজোম থেকে তৈরি হয়েছিল, অ্যাস্ট্রাল রশ্মি থেকে প্রাণীর ক্ষেত্রে। এই জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাস্ট্রাল বেম। আর তার সাথে উদ্ভিদ, যেহেতু উদ্ভিদের সাইটোপ্লাজমীয় অংশ অর্থাৎ গলগি মাইক্রোটিউবিউল থেকে তৈরি হয়েছিল, সেক্ষেত্রে ওদের আমরা বলবো অ্যানাস্ট্রাল বেম। তাহলে প্রাণীর ক্ষেত্রে বলবো অ্যাস্ট্রাল বেম। কেন বলবো? তার কারণ হচ্ছে এরা সেন্ট্রোজোম থেকে তৈরি হয়েছে। আর উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম নেই এবং তার মাইক্রোটিউবিউল থেকে তৈরি হয়েছে, অর্থাৎ তাদেরকে আমরা বলবো অ্যানাস্ট্রাল বেম। এটা তোমাদের জানতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যানাফেজ। এরপরে হচ্ছে টেলোফেজ, অর্থাৎ শেষ দশা, মাইটোসিসের শেষ দশা টেলোফেজ। এটা কি? এটা আমরা আগে কি দেখেছিলাম, যে দুটো করে ক্রোমোজোম আমি ধরেছিলাম। এই দুটো করে ক্রোমোজোম কি হলো, দুদিকে চলে গেছিল, গিয়ে এরকম অপত্য কোষ সৃষ্টি করবে। কি দাঁড়াবে? প্রাণী ক্ষেত্রেই বলছি, উদ্ভিদের ক্ষেত্রে সেই একই রকম দাঁড়াবে। কি হবে না, এক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো এবার ছোট ছোট, অর্থাৎ ছোট ছোট হয়ে যাবে, ছোট ছোট। একে ঘিরে চলে আসবে হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা। একে ঘিরে চলে আসবে নিউক্লিয় পর্দা। আর সাথে সাথে
প্রোফেজে যা যা ঘটনা ঘটেছিল সেগুলো আবার ধীরে ধীরে, যেগুলো বিলুপ্ত হয়ে গেছিল সেগুলো ধীরে ধীরে আবার এই টেলোফেজে ফিরে আসবে। তাহলে সেই রকম বললাম, ক্রোমোজোমগুলোর জল আসবে, নিউক্লিয়াসের মধ্যে জল আসবে, ক্রোমোজোমগুলো ছোট হবে, ছোট হয়ে গিয়ে তারা ঘনীভূত হবে এবং নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটবে। এবং আমরা সাথে সাথে দেখতে পাবো দুটো অপত্য কোষের সৃষ্টি করেছে। তাহলে সেই একই কথা আমি আবার বলছি, মাইটোসিসে কিন্তু আমরা বলেছিলাম যে দেহমাতৃ কোষের যা ক্রোমোজোম থাকবে আমার অপত্য কোষে কিন্তু সেই ক্রোমোজোম থাকতে হবে, যে কারণে আমরা বলেছিলাম সদৃশ্য বিভাজন। ঠিক তাই দেখো, আমি দুটো ক্রোমোজোম নিয়ে কাজ করেছিলাম, দেখো একটা দুটো একটা দুটো, কটা অপত্য কোষ সৃষ্টি করেছে? দুটো অপত্য কোষ সৃষ্টি হয়েছে। তাহলে এটা গেল হচ্ছে আমার সেই সাইকেলের কোষ চক্রের ইন্টারফেজ শেষ হলো। এই ইন্টারফেজের পর চলে যাবো আমরা কোথায় বলেছিলাম? এন্ড ফেজ। সেই এন্ড ফেজে আমরা দুটো পার্ট এন্ড ফেজে আমরা বলেছিলাম। একটা উদ্ভিদ হলে তার ক্ষেত্রে কি দেখেছি যে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে, সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে সে কিন্তু কোষ বিভাজন ঘটাবে, অর্থাৎ দুটো অপত্য কোষ তৈরি করবে। আর প্রাণীর ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে দুটো কোষের সৃষ্টি করবে। তাহলে প্রথম যদি আমি প্রাণী কোষের যদি বলি, তাহলে প্রাণী কোষের কিন্তু তাহলে এরকম দুটো অপত্য কোষ সৃষ্টি হলো, দুটো অপত্য কোষ সৃষ্টি হলো। এই দুটো অপত্য কোষ সৃষ্টি হতে গিয়ে এবার সাইটোপ্লাজমের অংশ বিভাজিত হবে। কি সাইটোপ্লাজম? সাইটোকাইনেসিস লিখি, তাহলে মনে পড়ে যাবে না। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোকাইনেসিস কি হচ্ছে না, এই কোষটা অ্যাক্টিন এবং মায়োসিন তন্তু, অ্যাক্টিন এবং মায়োসিন তন্তু এইগুলো কি হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ফ্র্যাগমোজোম বলে এক ধরনের মলিকিউল হয়, ফ্র্যাগমোজোম, সেই অণুগুলো একসাথে যুক্ত হয়ে তৈরি করে কন্ট্রাকটাইল রিং। কি রিং তৈরি করে? কন্ট্রাকটাইল রিং। কন্ট্রাকটাইল রিং তৈরি করে, এটা আমাদের জানতে হবে। কন্ট্রাকটাইল রিং তৈরি করে। যেই কন্ট্রাকটাইল রিং তৈরি হয়, এই কন্ট্রাকটাইল রিং তৈরি হওয়ার সাথে সাথে খাঁজের সৃষ্টি হয়। এবং দেখো দুটো মাঝখান থেকে খাঁজ সৃষ্টি দুটো, তাহলে যখন খাঁজের সৃষ্টি হলো তখন এই খাঁজ দুটো পরস্পর ভিতরের দিকে আকর্ষণ করতে থাকে, অর্থাৎ খাঁজটা পরপর ভেতরের দিকে প্রবেশ করতে থাকে, ঠিক এইরকম। তখন দুটো কোষে ভাগ হয়ে যায়। কটা কোষে ভাগ হয়ে যায়? দুটো কোষে, 1 2, এইরকম দুটো কোষে শেষ হয়ে যায়। এইরকম পদ্ধতিটাকে আমরা বলছি ফারোয়িং বা ক্লিভেজ বা ফারোয়িং। তাহলে এই যে মাইটোসিস সাইটোকাইনেসিস, এই মাইটোসিসের যে সাইটোকাইনেসিসটা ঘটলো, এই পদ্ধতিটাকে আমরা বলছি ক্লিভেজ বা ফারোয়িং। তাহলে ঘটনাটা বোঝা গেল কি হলো, অ্যাক্টিন, মায়োসিন এবং ফ্র্যাগমোজোম অণু যুক্ত হয়ে তারা তৈরি করে কি কন্ট্রাকটাইল রিং, যেটা একটা পর্দার মতো। সেটা কি হয়, সেই কন্ট্রাকটাইল রিংটা পরস্পরকে আকর্ষণ করতে থাকে, অর্থাৎ সংকুচিত হয়। সংকুচিত হয়ে গিয়ে দুটো কোষে ভাগ করে দেয়। এইরকম দুটো কোষ ভাগ হয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ক্লিভেজ বা ফারোয়িং। তাহলে এটা হলো প্রাণীর ক্ষেত্রে। এর উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? উদ্ভিদের ক্ষেত্রে একটু আলাদা, সেটা হচ্ছে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে। সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে কিন্তু এই সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি ঘটে। সেটা কিরকম হবে? তাহলে সেটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে একটু আমাদেরকে ভাবতে হবে। দেখতে হবে কি না, এটা হচ্ছে ঘটতে গেলে ফ্র্যাগমোপ্লাস্টটা কি? ফ্র্যাগমোপ্লাস্টটার মাধ্যমে
ধরো ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, সুবেরিন, এরা জমা হয়ে একটা ফ্যাগমোজম কণা, এগুলো জমা হয়ে কি হবে না ফ্যাগমোপ্লাস্ট তৈরি করবে। এই ফ্যাগমোপ্লাস্টগুলোর সাথে আবার কিছু মলিকুলার যুক্ত হয়ে কোষপাত বা সেল প্লেট, কোষপাত বা সেল প্লেট এরকম গঠন করবে, কোষপাত বা সেল প্লেট গঠন করবে। এই কোষপাতগুলো গঠন হওয়ার সময় এই যে এর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে কোষের মধ্যে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম থাকলে এটা হচ্ছে প্লাজমোডেসমাটা মতো তৈরি হয়। প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা অর্থাৎ ছিদ্র, প্লাজমোডেসমাটা বলতে ছিদ্র, প্লাজমিক ছিদ্র, এই ছিদ্রগুলো তৈরি হয়। সেটা তৈরি করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সিস্টার্নিগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি এরাই কিন্তু এই ছিদ্রগুলো বা প্লাজমোডেসমাটা তৈরি করে। এই প্লাজমোডেসমাটা যখন তৈরি হয় তখন এর মধ্যে লিগনিন, সুবেরিন বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম পেকটেট, সোডিয়াম পেকটেট, এরা কিন্তু একটা মধ্যপর্দা মতো তৈরি করে। কি তৈরি করে? মধ্যপর্দা। এই মধ্যপর্দা এবার সাইটোপ্লাজমের স্তরের সাথে চলে আসে। এই মধ্যপর্দা সাইটোপ্লাজমে সংলগ্ন হতে থাকে। তাহলে সাইটোপ্লাজমে যখন সংলগ্ন হতে থাকবে তখন হচ্ছে প্রাথমিক প্রাচীর, অর্থাৎ প্রাথমিক প্রাচীর তৈরি হয়। প্রাথমিক প্রাচীর, এই প্রাথমিক প্রাচীর হওয়ার ফলে দুটো সেল দুটো ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে এটা আমাদেরকে একটু ভেবে পড়তে হবে। তবে আমি একটা ছকের মধ্যে বলে দিচ্ছি, সেটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু আমরা অনেকটা শিখতে পারবো, বা এইটা যদি আমরা মনে করতে পারি তাহলে আমরা কিন্তু পরে সেটা লিখতে পারবো। সেটা কি হতে পারে? তাহলে প্রথমে যদি আমি বলি উদ্ভিদের ক্ষেত্রে, যদি আমি বলি উদ্ভিদের ক্ষেত্রে কি হবে সাইটোকাইনেসিসটা? প্রথমে তৈরি হবে কি? ফ্যাগমোপ্লাস্ট। এরপরে এই ফ্যাগমোপ্লাস্টের পরে আমি বলেছিলাম যে কোষপাত গঠন হবে। কোষপাত। তারপরে আমি কি বলেছিলাম? কোষপাত গঠনের যখন কোষপাত হলো, কোষপাতে বলছে প্লাজমোডেসমাটা। মানে ছিদ্র তৈরি হয় বলেছিলাম, প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটার পর ভালো করে দেখো, উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস, উদ্ভিদের ক্ষেত্রে যে ফ্যাগোপ্লাস্ট হচ্ছে, তারপরে কোষপাত তৈরি হচ্ছে, তারপর প্লাজমোডেসমাটা তৈরি হচ্ছে। এই প্লাজমোডেসমাটার পর তৈরি হবে মধ্যপর্দা। কি তৈরি হবে? মধ্যপর্দা। আর এই মধ্যপর্দা পরে তৈরি হবে প্রাথমিক প্রাচীর। তারপরে হচ্ছে সেল ডিভিশন, অর্থাৎ দুটো অপত্য কোষের সৃষ্টি হবে। এরপরেই দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। এটা হচ্ছে সাইটোকাইনেসিসের, উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস। এইভাবে মাইটোসিস প্রক্রিয়ায় দুটো অপত্য কোষ সৃষ্টি হলো। এটা গেল তাহলে উদ্ভিদ। একটু আগে প্রাণী ক্লিভেজ যে পদ্ধতিগুলো বলছিলাম সেটাও তোমাদের মনে রাখতে হবে একটু। সেটাও মনে রাখার জন্য আমি লিখে দিচ্ছি, দরকার হলে তোমরা এটা লিখে নিতে পারো, বা বিভিন্ন বই থাকলে তো সেখানেও পেয়ে যাবে। তবে এটা আমাদেরকে বুঝেই পড়তে হবে, তাহলে আমরা কখনো ভুলবো না। সেই জন্য তাহলে কি লিখতে হবে? তাহলে এবার প্রাণীর ক্ষেত্রে সাইটোকাইনেসিস, প্রাণী। এটা একটু কোড মতো করে যদি আমরা লিখো তাহলে বুঝতে পারবে। অ্যাক্টিন ও মায়োসিন তন্তু মিলে, এইটা মনে রাখবে, অ্যাক্টিন ও মায়োসিন তন্তু মিলে, অ্যাক্টিন ও মায়োসিন তন্তু মিলে কন্ট্রাকটাইল রিং তৈরি করে। কন্ট্রাকটাইল বলেছিলাম আমি, কন্ট্রাকটাইল রিং তৈরি করে বা গঠন করে, যাই বলো, গঠন করে। কন্ট্রাকটাইল রিং গঠন করে। এই কন্ট্রাকটাইল রিং গঠন করার সাথে সাথে কি হয়?
গঠন করে খাঁজ সৃষ্টি হয়। খাঁজ খাঁজ সৃষ্টি হয়, খাঁজের সৃষ্টি হয়। কন্ডাক্টর লিঙ্ক গঠন করে খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজটা কি হয়, গভীরের দিকে যায়। খাঁজ খাঁজ কোষের গভীরের দিকে যায়, কোষের গভীরের দিকে যায়, গভীরের দিকে যায়, গভীরের দিকে যায় এবং দুটো খাঁজ মিলিত হয়ে ভাগ হয়। গভীর দিকে এবং মিলিত হয়ে দুটো মিলিত হয়ে ভাগ হয়, মিলিত হয়ে ভাগ হয় এবং দুটো অবদ্ধ কোষ সৃষ্টি করে। তাহলে এই যে কথাগুলো আমি বললাম, একেবারে এইটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, কিভাবে দুটো অবদ্ধ কোষ সৃষ্টি হলো, কিভাবে হলো, কোন কোন দশার মধ্যে হলো, এটা আমরা এই সম্পর্কে আমরা জানলাম। তবে পরে আমরা হয়তো জানতে পারবো, তোমরা বুঝতে পারলে কিনা সেটা তোমাদের কোশ্চেন দেখলেই বোঝা যাবে। যদি আমি সময় পাই তাহলে আমি আরও এরকম তোমাদেরকে বলবো। আশা করি তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো। যেহেতু এটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন এই কোষ বিভাজনটা, সেক্ষেত্রে একটু প্রথম কষ্ট হবে। আমরাও তোমাদের মতো অবস্থায় বুঝতে পারিনি বাবা, কিন্তু তোমরা কিন্তু এটা আশা করি কিছুটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, পরে এপিসোডে বা পরে তোমরা আমাদের লিঙ্ক আছে, সেই লিঙ্কে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমরা আবার ভাবনা চিন্তা করে দেখবো ক্লাস। তাহলে আমি যে ক্লাসটা করালাম, এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র মাইটোসিস অবধি হলো। এবার তোমার সিলেবাসে কিন্তু মিওসিস আছে, তবে সম্পূর্ণটা নেই। সেই মিওসিসটাও আমি তোমাদেরকে পরে এপিসোডে পড়াবো। ধন্যবাদ সবাই, তোমরা ভালো থাকো, ঘরে থাকো, কেউ বাইরে বেরোবে না, নিজের ঘরে ভালো মন্দ খাও, সুষ্ঠুভাবে থাকো।